হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেভেন্স 420 তে আমরা যে প্ল্যানেট অফ দ্য অ্যাপস ফ্র্যাঞ্চাইজের যে সিনেমা সিরিজটা শুরু করেছি, তার এই পর্যন্ত আমরা কিন্তু দুটো সিনেমা ব্যাক টু ব্যাক 2 দিনে দেখেছি। আজকে আমরা এটার যে 3 নম্বর কিস্তি রয়েছে, যেটা নাম হচ্ছে ওয়ার অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস, সেই সিনেমাটা সম্পর্কে জানবো। তো তোমরা যারা আগের দুটো সিনেমা দেখেছো তারা কিন্তু জানো এই এপস এর সিনেমা সিরিজগুলো একটা আরেকটার সাথে পুরোপুরি কানেক্টেড। তো এই সিনেমাটাও কিন্তু গত সিনেমা যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে। মানে আমরা লাস্টের সিনেমাতে কি দেখেছিলাম, যে আমাদের যে নায়ক এপস রয়েছে সিজার নামে, তার সেনাপতি বা ঘনিষ্ঠ বন্ধু যার নাম ছিল সম্ভবত কোবা বা এরকম একটা কিছু, ওর বেইমানিতে মানুষের সাথে এপসদের লড়াই শুরু হয় এবং মানুষদের আর্মি বাহিনী কিন্তু আসছে এপসদের উপর আক্রমণ করার জন্য। তো ওখান থেকে গত পর্ব শেষ হয়েছে, আজকের এই পর্বটা সেখান থেকে শুরু হবে বা আজকের এই সিনেমাটা সেখান থেকে শুরু হবে। তো যাই হোক, প্ল্যানেট অফ দ্য এপস এর প্রথম সিনেমা রিলিজ পেয়েছিল 2011 সালে, তারপর একটা 2014 সালে, আর এই 3 নম্বর সিনেমাটা রিলিজ পেয়েছিল 2017 সালে। মানে প্রত্যেকটা সিনেমার মাঝখানে প্রায় 3 বছর বা 4 বছর করে গ্যাপ। তো এই যে সিনেমাটি রিলিজ পেয়েছে, এই সিনেমাটি নির্মিত হয়েছিল 2017 সালে বাংলাদেশি প্রায় 1500 কোটি টাকা বাজেটে এবং ওই সময় বক্স অফিস আয় করেছিল বাংলাদেশি 5000 কোটি টাকার উপরে। তো বুঝতেই পারছো সিনেমাটি কেমন ব্যবসা সফল ছিল। এর সাথে এই সিনেমাটির যে IMDb রেট সেটাও কিন্তু অনেক ভালো, 10-এ 7.4। কেন বিলিভ দিস, একটা ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা এরকম পর্যায়ে ব্যবসা করেছে। তবে ব্যবসাটা এমনি এমনি করেনি, সিনেমাটার নির্মাণ শৈলী যেমন বেস্ট ছিল তেমন ছিল এই সিনেমাটার কাহিনীও। আর তাছাড়া আগের দুটো সিনেমার তো সুনাম রয়েছে। তো যাই হোক, বাড়তি কথা না বলে সরাসরি আমরা মূল ভিডিওতে যাব। বাট বরাবরের মতোই ভিডিও স্টার্ট করার পূর্বে একটা বিজ্ঞাপন তো থাকবে, জানো র্যান্ডম গ্রুপের এই দোষ। তো তোমরাও অভ্যস্ত এই বিজ্ঞাপনের সাথে, তোমরা জয় করে একটু স্কিপ করে মূল ভিডিওতে চলে যেতে পারো। আর যদি বিজ্ঞাপন দেখতে চাও সেটাও দেখতে পারো, টোটাল তোমাদের ব্যক্তিগত ব্যাপার ভাই। তো যাই হোক, বিজ্ঞাপন আমি প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো প্রথম পর্বে আমরা কি দেখেছিলাম, যে আমাদের প্রিয় বিজ্ঞানী জেমস ফ্র্যাঙ্কো তার বাবার অ্যালজাইমার অসুখ সারানোর জন্য একটা ওষুধ তৈরি করে, যেটা ব্রেনের ওষুধ আর কি, মানে ওটা দিয়ে ব্রেন অনেক ভালো হয়। আর ওই ওষুধটার নাম ছিল হচ্ছে LG-113। তো ওই ওষুধটাকে তারা শিম্পাঞ্জির উপর প্রয়োগ করেছিল, কিন্তু ওই ওষুধটার প্রভাবে যেটা হয়, শিম্পাঞ্জিরা আস্তে আস্তে মেধাবী এবং মানুষের মতো স্মার্ট হতে শুরু করে, কিন্তু সেম ওষুধটা মানুষের জন্য উল্টো কাজ করা শুরু করে এবং একটা ভাইরাসের মতো মহামারী আকারে রূপ নেয় এবং পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। আর এতে পুরো মানুষ মরে একবারে ল্যাটা ব্যাটা সাফারে কিরকিরা হয়ে যায়। কিন্তু ওই ভাইরাসটি অন্যদিকে শিম্পাঞ্জিদের মধ্যে ছড়াতো এবং শিম্পাঞ্জিদের মধ্যে ছড়িয়ে শিম্পাঞ্জিরও আস্তে আস্তে স্মার্ট এবং বুদ্ধিমান হতে শুরু করে এবং মানুষদের মতো আচরণ করতে শুরু করে, ইভেন কথা বলতেও শুরু করে। তো এই নতুন জেনারেশনের বুদ্ধিমান যে শিম্পাঞ্জি ছিল, তাদের কিন্তু নেতৃত্ব দিচ্ছিল আমাদের সেই বিজ্ঞানী জেমস ফ্র্যাঙ্কোর প্রিয় শিম্পাঞ্জি সিজার। তবে তার একজন ঘনিষ্ঠ সেনাপতি ছিল যার নাম হচ্ছে কোবা। আর তার কারণে গত পর্বে শিম্পাঞ্জিদের সাথে মানুষের একটা যুদ্ধ লেগেছে। তো কোবা ঠিকই মারা গিয়েছে, কিন্তু মানুষরা তো জানে না যে কোবা যুদ্ধ বাজিয়েছিল, তারা জাস্ট জানে যে শিম্পাঞ্জিরা আক্রমণ করেছিল। তো এই জন্য সেই আর্মিরা আসছে, কিন্তু আমাদের সিজার তো কোনো ঝামেলা চায় না। এই কারণে সে করেছে কি, তার বাকি যত এসরা ছিল তাদেরকে নিয়ে একটা নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ে। আর এই দিকে দেখা যায় সৈন্যদের একটা আলফা ওমেগা টিম, মানে হাইলি অস্ত্রে সজ্জিত একটা টিম লুকিয়ে লুকিয়ে জঙ্গলে মিশন এসেছে অ্যাপসদের মারতে। এবং আমরা এই টিমের সাথে কিছু শিম্পাঞ্জিরও দেখতে পাই এবং অবাক করার ব্যাপার, তারা মানুষদেরকে উল্টো সাহায্য করছে। তো অ্যাকচুয়ালি এই শিম্পাঞ্জিগুলো কারা? ওই যে গত পর্বে কোবার সাথে যারা ছিল, তারা তো মনে করে এখন সিজারের ভয়ে মানুষদের সাথে যোগ দিয়েছে, যে আমরা যদি এখন ফেরত যাই আমাদের এফসাই তো আমাদের মেরে ফেলবে। তো এই জন্য ওরা মানুষদের গোলামি করছে এবং সিজারদের মারতে সহযোগিতা করছে। তো মানুষরা ওদেরকে ইউজ করছে একেবারে পশুর মতো এবং মানুষরা ওদেরকে ডাঙ্কি বলে ডাকে। তো যাই হোক, ওই শিম্পাঞ্জিদের সহায়তায় মানুষরা সেই জায়গাতে আসে, মানে যেখানে শিম্পাঞ্জিরা সিজাররা থাকে, এবং ওই জায়গায় হামলা করে দেয় এবং এখানে অনেক নিরীহ শিম্পাঞ্জি মারা যায়। কিন্তু সিজারের নেতৃত্বে বিশাল একটা শিম্পাঞ্জিদের সৈন্যদল সেখানে আসে এবং তারা উল্টো মানুষের উপর পাল্টা আক্রমণ করে এবং এলো পাথরি বর্ষা ছুড়ে মারতে থাকে। আর এতে যত সৈন্যরা ছিল সেখানে মারা পড়ে এবং বাকিরা সেখান থেকে পালাতে থাকে। কিন্তু কেউ এখান থেকে পালাতে
পালাতে পারে না এবং সিজাররা 4 জন সৈন্য এবং শিম্পাঞ্জিদের ধরে নেয় এবং এদের মধ্যে একজন শিম্পাঞ্জি ছিল হচ্ছে ক্রিচার। তো যাই হোক, ওকে যখন মেরেই ফেলবে তখন সেখানে সিজার এসে উপস্থিত হয় এবং সে মানুষদেরকে বলে যে আমরা মানুষদের সাথে কোনো ঝামেলা চাই না এবং শিম্পাঞ্জিরা যে মানুষদের উপর আক্রমণ করেছিল সেটা আমাদের সেনাপতি কোবা করেছিল, তার সাথে পুরো শিম্পাঞ্জির কোনো সম্পর্ক নেই এবং কোবাকে আমরা মেরে ফেলেছি, তো আমরাও তোমাদের উপর আক্রমণ করবো না, তোমরা আমাদের উপর আর আক্রমণ করো না। তো এই কথা বলে সে করে কি মানুষদেরকে ঘোড়ার পিঠে উল্টো করে পাঠিয়ে দেয়, কিন্তু যারা শিম্পাঞ্জি ওদের সাথে ছিল তাদেরকে আটকে রাখে। আর বিশেষ করে কোবার মেন যে সহকারী ছিল যার নাম হচ্ছে রেড, ওকে তো সিজার স্পেশালি সাহায্য করার জন্য রেখে দেয়। তো যাই হোক, এই লড়াইতে কিন্তু অনেক শিম্পাঞ্জি আহত হয়েছে, অনেকে মারা গিয়েছে। তো যেসব শিম্পাঞ্জি মারা গিয়েছে তাদের মৃতদেহ পানিতে ভাসিয়ে দিচ্ছিল এবং যারা আহত হয়েছিল তারা পানিতে নিজেকে পরিষ্কার করছিল। আর তখনই ওরা খবর পায় যে ওই রেড নামে যে শিম্পাঞ্জিটা রয়েছে সে পালিয়ে গিয়েছে। আবার একটু পরেই সেখানে আরো দুজন শিম্পাঞ্জি হেঁটে আসে, যার মধ্যে একজনের নাম ছিল হচ্ছে ব্লু আই, যে সিজারের বড় ছেলে, আর ব্লু আইয়ের সাথে আরেকটা শিম্পাঞ্জি ছিল, সেটা হচ্ছে সিজারের অনেক ঘনিষ্ঠ একটা পার্টনার যার নাম হচ্ছে রকেট, এবং এটা সিজারের অন্যতম খাস একটা লোক আর কি। তো ওরা অনেক দূর থেকে যাত্রা করে এসেছে আর ওদেরকে পাঠানো হয়েছিল যেহেতু শিম্পাঞ্জিদের সাথে মানুষদের ঝামেলা শুরু হয়েছে, তো মানুষরা অবশ্যই এখানে আক্রমণ করবে আর মানুষরা অনেক অস্ত্রশস্ত্রে সজ্জিত, তো এই কারণে শিম্পাঞ্জিদের একটা নিরাপদ জায়গা দরকার। আর ওই নিরাপদ জায়গার খোঁজে মূলত রকেট গিয়েছিল এবং তারা একটা ভালো স্থান খুঁজেও পেয়েছে। আর ওই স্থানটা হচ্ছে এখান থেকে অনেক দূরে মরুভূমি পেরিয়ে একটা পাহাড়ি ঘন জঙ্গল, আর ওখানে শিম্পাঞ্জিরা নিশ্চিন্তে বসবাস করতে পারবে। তো যাই হোক, এরপর আমরা দেখি সিজারের যে বড় ছেলে রয়েছে তার কিন্তু একটা স্ত্রী রয়েছে যার নাম হচ্ছে লে। তো বড় ছেলে ব্লু আই করে কি তার মা কর্নেলিয়ার সাথে দেখা করে, ওয়াইফের সাথে দেখা করে, আর এরপর তারা আলোচনা করা শুরু করে যে কখন তারা যাত্রা শুরু করবে। আর এই জায়গাতে আমরা পিঙ্ক কালারের মানে ভিন্ন কালারের একটা গরিলাকে দেখতে পাই যার নাম হচ্ছে উইন্টার। আর সে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছে মানুষের আক্রমণে এবং সে এখন এই জায়গাটা ত্যাগ করে চলে যেতে চায় নতুন জায়গার উদ্দেশ্যে। বাট সিজার এটা শুনে রেগে যায়, কারণ এখানে শত শত শিম্পাঞ্জি রয়েছে, কোনো প্ল্যান ছাড়া এভাবে বেরোলে তারা মরতে পারে। মানে তাদের আগে খাবারের সংগ্রহ করতে হবে, শর্টকাটে একটা রাস্তা খুঁজে বের করতে হবে বা আক্রমণ মোকাবেলার মতো প্ল্যান রাখতে হবে। তো এই জন্য সিজার বলে আমাদের আগে প্ল্যান করতে হবে। আর একটা কথা মনে রেখো, যতবার আমরা একত্রে থাকবো ততক্ষণ আমরা শক্তিশালী থাকবো, আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তো যাই হোক, ওই রাতে সিজার যখন বসে পাহারা দিচ্ছিল তার পাশে তার স্ত্রী এবং ছোট বাচ্চাটা ঘুমাচ্ছিল, আর তখনই সিজার ঝর্ণার ওপাশে বেশ কিছু আলো লক্ষ্য করে। আর এরপর সিজার যখন সামনে এগিয়ে যায় সে দেখতে পায় দড়ি, আর বুঝতে পারে এই দড়ি বেয়ে এখানে একদল সৈন্যদল নিচে নেমেছে। তো এরপর সিজার যায় হচ্ছে বাকি সব শিম্পাঞ্জিদের অ্যালার্ট করতে এবং সবাইকে বলে কোনো রকম আওয়াজ করা চলবে না, আতর্কিত আমরা হামলা করব। কিন্তু এরপরে সিজার এবং রকেটের সামনে একটা সৈন্য পড়ে। তো সিজার ওই সৈন্যটাকে মেরে ফেলে এবং ওই সৈন্যের কাছে যে ওয়াকি টকিটা ছিল ওই ওয়াকি টকিতে সে কর্নেলের একটা মেসেজ শুনতে পায়, যেখানে কর্নেল বলছে তোমরা সবাই ফিরে আসো, আমরা এই শিম্পাঞ্জিদের লিডারকে মেরে ফেলেছি। তো এটা শুনে তো সিজার অবাক হয়ে যায়, শিম্পাঞ্জিদের লিডার মানে আমাকে বললো কাকে মেরেছে। তো দ্রুত করে কি ওর বিছানার কাছে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় যে কর্নেল তার স্ত্রী এবং বড় সন্তানকে মেরে চলে যাচ্ছে। তো এটা দেখে সিজার তো পুরো পাগল হয়ে যায় এবং সে কর্নেলের উপর হামলা করে, বাট কর্নেল কোনো রকমে সেখান থেকে পালাতে সক্ষম হয়। তো এখানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে ওই কর্নেল মূলত সিজারের বড় ছেলেকে সিজার ভেবে হত্যা করেছে। তো যাই হোক, এরপর সিজার ভয় পেয়ে যেমন ছোট ছেলের অবস্থা কি, কিন্তু একটু পরে সে তার ছোট ছেলেকে খুঁজে পায় আর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তার মনে একটা আগুন জ্বলে যায় যে কর্নেলকে আমি পুরো শেষ করে দেবো। তো যাই হোক, এরপর সকল শিম্পাঞ্জি বসে আলোচনা করতে থাকে যে ওরা আমাদের এই গোপন জায়গার কথা জানলো কিভাবে। আর তখনই সিজার খেয়াল করে যে এখানে ওই উইন্টার ওই পিঙ্ক কালারের গরিলাটা নেই। তো এখানে সিজার বুঝতে পারে যে উইন্টার তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে মানুষের সাথে যোগ দিয়েছে। তো যাই হোক, পরের দিনে সকল শিম্পাঞ্জি করে কি এই জায়গা বাদ দিয়ে নতুন একটা নিরাপদ জায়গার উদ্দেশ্যে বের হয়। আর তখন সিজার ওর বড় ছেলের যে স্ত্রী তার হাতে নিজের ছোট ছেলেকে দিয়ে দেয় দেখাশোনা করার জন্য। আর বড় ছেলের স্ত্রীকে দেখে বুঝতে পারছো কানে দুল রয়েছে, মানে মেয়ে মেয়ে সাজে রয়েছে। তবে এখানে সিজার একটা কথা বলে, তোমরা সবাই নিরাপদ স্থানে চলে যাও আর আমি যাচ্ছি সেই কর্নেলের কাছ থেকে বদলা নিতে যে আমার স্ত্রী এবং সন্তানকে হত্যা করেছে। তো এই কথা শুনে প্রত্যেকটা শিম্পাঞ্জি অবাক হয়ে যায় যে লিডার ছাড়া আমরা যাবো কিভাবে। কিন্তু সিজার বলে ওর সাথে আমার ব্যক্তিগত শত্রুতা রয়েছে, আমি এভাবে যেতে পারি না। কিন্তু তখন সিজারের যে বেস্ট বন্ধুরা রয়েছে সেই রকেট, মিউরেস এবং লুকা, এই তিনজন বলে আমরা তোমাকে একা ছাড়তে পারবো না, মরলেও একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। তো ওরাও সিজারের সাথে এগিয়ে যেতে শুরু করে, মানে চিন্তা করো কেমন বন্ধুত্ব। তো যাই হোক, এরপর ওরা এগোতে এগোতে একটা ধ্বংসপ্রাপ্ত স্থানে এসে পৌঁছায় যেখানে অনেক ভাঙাচোরা বাড়ি ছিল আর ওদের সামনে একটা মানুষ পড়ে। তো ওই মানুষটার কাছে বন্দুক ছিল, মানুষটা যখন হুট করে পিস্তল বের করে গুলি করবে তখন সিজার ডাইরেক্ট ওই মানুষটাকে একবারে গুলি করে মেরে ফেলে, মানে এখন আর সে কোনো দয়ামায়া দেখাতে চায় না। আর তারপর যখন ওই লোকাল বাড়িগুলো সিজাররা সার্চ করে প্রয়োজনীয় জিনিসপত্র খোঁজার জন্য, যেমন অস্ত্র টস্ত্র বা খাদ্য টাদ্য, তখন ওরা একটা বাচ্চা মেয়েকে খুঁজে পায় আর ওরা দেখতে পায় যে বাচ্চা মেয়েটার নাক থেকে রক্ত পড়ছে, এমনকি মেয়েটা কথা বলতে পারে না। তো তখন ওদের সাথে যে মিউরিস রয়েছে, মানে ওই যে বড় মুখওয়ালার যে শিম্পাঞ্জিটা, ওর বাচ্চাটিকে দেখে অনেক ময়া লাগে আর ও বরাবরই বাচ্চাদেরকে অনেক ভালোবাসে। তো ও করে কি ওই বাচ্চাটিকে একটা কাপড়ের পুতুল উপহার দেয় আর তারপর সেই জায়গাটি ছেড়ে চলে যেত। কিন্তু সিজার তখন বলে আমরা এই জায়গাটা ছেড়ে চলে যাব। তো মেয়েটিও পেছন পেছন ওদের আসতে থাকে। তো তখন মিউরিস সিজারকে বলে দেখো আমরা যদি এই জায়গাটা ছেড়ে চলে যাই, যেহেতু এখানে আর কোনো মানুষ নেই, এই মেয়েটাকে কে দেখবে, এই মেয়েটা তো মারা পড়বে না খেয়ে, তো এই বাচ্চাটিকে আমরা সাথে করে নিয়ে যেতে পারি। তো যদিও সিজারের আপত্তি ছিল তবে তারপরেও ওর বন্ধুদের কথা ফেলতে পারে না, জানের বন্ধু মেয়েটিকে সাথে করে নিয়ে আসে। বাট স্পষ্ট
দেখতে পাচ্ছ মেয়েটি কিন্তু সিজারকে ভয় পাচ্ছে। আর এখানে একটা কথা বলতেই হচ্ছে, এই সিজার চিন্তা করে, এটাই হচ্ছে হলিউড, যারা একটা গেরিলা তৈরি করেছে, একটা শিম্পাঞ্জি তৈরি করেছে, কিন্তু তার ভেতর পার্সোনালিটিটা দিয়েছে কি ভাই। তুমি যখন অ্যাকচুয়াল সিনেমাটি দেখবে তুমি সিজারের ফ্যান হয়ে যাবে। মানে সিজারের ভেতর এমন একটা পার্সোনালিটি ওরা বানিয়ে দিয়েছে, এমনকি আজকের এই সিনেমায় তুমি আরো সিজারের ফ্যান হয়ে যাবে। তো যাই হোক, ওরা এইভাবে এগোতে এগোতে অনেক দূর চলে আসে এবং সামনে সেনাবাহিনীর একটা বেস দেখতে পায়। আর তারপর ওরা দূর থেকে উইন্টারকেও দেখতে পায়, মানে যে সিজারের খাস লোক ছিল। আর বুঝতে পারে ওদের ধারণার সত্ত্বেও উইন্টার মানুষদের গোলামি করছে, মানুষদের সাথে যোগ দিয়েছে। তো যাই হোক, এরপর সিজাররা করে কি গোপনে উইন্টারের সামনে উপস্থিত হয় ওই বেসমেন্টের ভেতরে। তো উইন্টার তো সিজার এবং বাকিদের দেখে ভয় পেয়ে যায়। আর সিজার তখন জিজ্ঞাসা করে, তুই কেন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলি? তো উইন্টার তখন বলে যে আমি অনেক ভয় পেয়ে গিয়েছি যে মানুষরা আমাদেরকে মেরে ফেলবে। তো আমি আমার জীবন বাঁচানোর জন্য মানুষদের কাছে এসেছি এবং মানুষরা আমাকে প্রমিস করেছে আমি যদি ওদেরকে সাহায্য করি ওদেরকে ধ্বংস করতে ওরা আমাকে বাঁচতে দেবে। আর ওই মুহূর্তে উইন্টার বাইরে কিছু সিকিউরিটি গার্ডদের দেখতে পায় এবং দেখে ডাকতে যাচ্ছিল, বাট সিজার সহ বাকি শিম্পাঞ্জির ওর মুখ চেপে ধরে এবং ডাইরেক্ট সেখানে ওকে ল্যাটাফ্যাটা করে দেয়। আর এরপর সেখান থেকে বাইরে বের হয়। আর এইদিকে আমরা দেখি সিজার যখন ঘুমাচ্ছিল তখন সিজার তার শত্রু কোবাকে কল্পনায় দেখতে পায়, মানে গত পর্বে সেই ভিলেনকে, যার জন্য এত বড় এই যুদ্ধটা লেগেছে মানুষ আর এই শিম্পাঞ্জিদের। তো যাই হোক, সিজার তখন মনে করে যে কোবাকেও সে অনেক বিশ্বাস করতো, অনেক ভালোবাসতো, কিন্তু ও বুঝতে পারেনি যে কোবা ওর সাথে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করবে। তো যাই হোক, পরের দিন সকালবেলা সিজাররা লক্ষ্য করে যে এই সেনাবাহিনীগুলো এই বেসমেন্ট ছেড়ে অন্য একটা গন্তব্যের দিকে যাচ্ছে। তো সিজার এবং বাকিরা ওদের পিছু নেয়, কারণ উইন্টারের কাছ থেকে ওরা জানতে পেরেছে যে কর্নেল ইউএস আর্মির মেন হেডকোয়ার্টারে গিয়েছে এবং খুব শীঘ্রই ফেরত আসবে। তো এর জন্য সিজার কর্নেল ফেরত না আসা পর্যন্ত ওদের উপর আক্রমণ করবে না। তো যাই হোক, ওদের পিছু পিছু ওরা যখন যাচ্ছিল তখন একটা পাহাড়ি বরফের এলাকায় ওরা পৌঁছায়। আর তখন ওরা কিছু গুলির আওয়াজ শুনতে পায়। তো গুলির আওয়াজ শুনে ওরা লুকিয়ে পড়ে, কিন্তু ওরা বুঝতে পারে এটা ওদের উপর আক্রমণ হয়নি। তো ওরা যখন সেই গুলি করার জায়গায় ওখানে পৌঁছায় ওরা কি অবাক হয়ে যায়। সিজার দেখতে পায় যে মানুষই মানুষদেরকে হত্যা করছে, কিন্তু কেন? তো এরপর সিজার দেখতে পায় যে একটা মানুষ এখনো বেঁচে রয়েছে, বাট তার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, ঠিক যেমন ওই মেয়ে বাচ্চাটির ছিল। এবং এই লোকটিও মেয়ে বাচ্চাটির মতো কথা বলতে পারছে না, বাট এই মানুষটি প্রচন্ড ছটফট করছিল। তো এই জন্য সিজার করে ওকে গুলি করে চিরদিনের জন্য যন্ত্রণা থেকে মুক্ত করে দেয়। আর এরপর আমরা দেখি ওরা ঘোড়া টোড়া নিচে রেখে টাওয়ার উঠে চারদিকে লক্ষ্য রাখছিল। আর তখনই কোনো একজন হুডি পরা লোক এসে ওদের ব্যাগ থেকে জিনিসপত্র চুরি করে একটা ঘোড়া নিয়ে পালিয়ে যায়। তো লুকা এটা দেখতে পায় এবং সবাই মিলে ওদের পিছনে, এবং আমরা দেখতে পাই ওই হুডি পরা লোকটি একটা ধ্বংসপ্রাপ্ত বাড়িতে গিয়ে পৌঁছায়। তো সিজার এবং বাকি শিম্পাঞ্জিরা ওকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলে এবং ওকে বাধ্য করে সামনে আসতে এবং চুরি করা জিনিসগুলো ফিরিয়ে দিতে। তো যাই হোক, এরপর যখন ওই হুডি পরা লোকটি বাইরে আসে আমরা দেখতে পাই আরে এটা তো কোনো মানুষ নেই, এটাও একটা ছোট শিম্পাঞ্জি, এটাও একটা শিম্পাঞ্জি যার নাম হচ্ছে ব্যাডেই। তবে আর নাম ব্যাডেই হলেও ও প্রচন্ড ভালো। আর এটার প্রমাণ পায় আমরা, ও যখন বাচ্চা মেয়েটিকে দেখে যে শীতে কাঁপছে তখন ওর জ্যাকেটটি ওই বাচ্চা মেয়েটিকে ও দিয়ে দেয়। তো যাই হোক, এরপর সে সিজার এবং বাকি শিম্পাঞ্জিদেরও খাবার এনে দেয় এবং নিজের সম্পর্কে বলতে থাকে। সে বলে যে আমরা একটা চিড়িয়াখানায় থাকতাম এবং সেখানে আমার মতো আরো অনেক শিম্পাঞ্জি ছিল। তো সিজার তখন অবাক হয়ে যেমন জিজ্ঞাসা করে চিড়িয়াখানার বাকি সব শিম্পাঞ্জিরা কোথায়? আর এর সাথে সিজার আরো অবাক হয়ে যায় যে শুধুমাত্র তারা নয়, দুনিয়ার আরো অনেক শিম্পাঞ্জিরাও এই মুহূর্তে কথা বলতে পারে এবং তারা সবাই স্মার্ট হয়েছে। তো এর মানে আমাদের সবাইকে টিকে থাকতে তাদেরকে একত্র করতে হবে। আর ব্যাডেবও খুব খুশি, সে মনে করতো যে সে একাই সার্ভাইভ করছে এখানে, কিন্তু সেও জানতে পারে যে তার এরকম আরো অনেক প্রজাতি এখনো বেঁচে রয়েছে। আর যেহেতু তার কোনো বন্ধু ছিল না, সে সিজার এবং বাকি শিম্পাঞ্জিদের সাথে অনেক ভালো বন্ধু হয়ে যায়। তো যাই হোক, এরপর ব্যাডেব জানায় যে আমি কয়েকদিন আগে খাবারের খোঁজে একটা জায়গায় গিয়েছিলাম যেখানে আমি অনেক মানুষকে বন্দী দেখেছি, আর ওখানে প্রত্যেকটা মানুষের নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল, আর ওখানে কিছু আর্মিরাও ছিল আর তারা ওদেরকে মেরে ফেলছে, মানে মানুষরা মানুষদেরকে হত্যা করছে। তো সিজার এটা শুনে বুঝে যায় যে ওটাই তাহলে কর্নেলের হেডকোয়ার্টার বা কর্নেলের আসল আস্তানা। আর সিজার তখন ব্যাডেবকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে? বাট ব্যাডেব সেখানে যেতে সাহস পায় না, বলে ওটা খুব বিপজ্জনক জায়গা হবে কারণ ওদের সবার কাছে অস্ত্র শস্ত্র রয়েছে। তো এখানে সিজার আর কোনো কথা বাড়ায় না, বাট রাতে একা সিজার ব্যাডেবের সাথে কথা বলে। তো এখানে সিজার জানতে পারে যে ব্যাডেবের একটা ছোট বাচ্চাকেও মানুষরা মেরে ফেলেছে। তো এই জন্য ব্যাডেবে মানুষদের উপর রেগে রয়েছে। তো এই জন্য সিজার বলে তুমি কি প্রতিশোধ নিতে চাও? তো ব্যাডেব রাজি হয়ে যায় প্রতিশোধ নিতে এবং সিজারকে হেল্প করতে রেডি হয়ে যায়। তো যেই কথা সেই কাজ। পরের দিন সকালবেলা ওরা বেরিয়ে পড়ে সেই স্থানের উদ্দেশ্যে এবং তারা দূর থেকে একটা জায়গার উপর নজর রাখছিল যেখানে ওরা দুটো ঘোড়া দেখতে পায়, কিন্তু ওই ঘোড়ার উপর কোনো মানুষ ছিল না। কিন্তু তখন ওই ঘোড়ার মানুষগুলো হুট করে পেছন দিয়ে ওদের উপর আক্রমণ করে এবং এখানে বেশ কিছুক্ষণ মারামারি হয়। তো এখানে শিম্পাঞ্জির ওই দুটো মানুষকে মেরে ফেলতে পারলেও একটা মানুষের বন্দুকের সামনে যে চাকু লাগানো ছিল সেটা দিয়ে লুকাকে অনেক বাজেভাবে আহত করে ফেলে মরে যাওয়ার আগে। আর এর ফলে লুকা কিছুক্ষণ পরেই মারা যায়। তবে মারা যাওয়ার আগে লুকা সিজারকে বলে যায় যে বাকি সব শিম্পাঞ্জিদের দেখো, তোমার প্রজাতিকে দেখো। কিন্তু লুকা নামের ওই শিম্পাঞ্জিটা মারা যাওয়ার পরে ওই ছোট্ট মেয়েটা কিন্তু প্রচুর কাজ ছিল, কারণ লুকার সাথে তার অনেক ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল এবং লুকা তাকে একটা ফুল উপহার দিয়েছিল। তো যাই হোক, লুকার মৃত্যুতে, প্রিয় বন্ধুর মৃত্যুতে সিজার আরো রেগে যায় এবং সে বলে আমি তো একাই বেরিয়েছিলাম, তোরা কেন আমার সাথে আসলি? এই জন্যই তো তোদের একজনকে মরতে হলো, তো এখন তোরা আর কেউ আসবে না, আমি একা যাবো। আর এরপর সিজার রাগে একটা শটগান নিয়ে বেরিয়ে পড়ে কর্নেলের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু সে যখন কর্নেলের বেসমেন্টে যাচ্ছিল তখন সে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে তাদের গোত্রের যে শিম্পাঞ্জি ছিল তাদেরকে মেরে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। আর এরা সেই শিম্পাঞ্জি যাদেরকে সিজার নিরাপদ স্থানে পাঠিয়ে দিয়েছিল। তো সিজার
তখন ভয় পেয়ে যায় এবং অবাক হয়ে জিজ্ঞাসা করে কি হয়েছিল। তো এই শিম্পাঞ্জিটা তখন জানায় আমরা যখন নিরাপদ স্থানের দিকে যাত্রা করেছিলাম তখনই হুট করে মানুষের আমাদেরকে ঘিরে ফেলে এবং সবাইকে বন্দী করে এখানে নিয়ে এসেছে এবং আমরা যারা ফাইট করেছিলাম তাদেরকে এভাবে মেরে ফেলা হচ্ছে আর বাকি সবাইকে বন্দী করে রাখা হয়েছে। তো এদিকে সিজার যখন কথা বলছিল তখনই কর্নেলের লোকেরা সিজারকেও ধরে ফেলে এবং ফাইনালি সিজার এবং কর্নেল আবারও মুখোমুখি হয়। তো কর্নেল তো অনেক খুশি যে সে অবশেষে শিম্পাঞ্জিদের লিডার সিজারকে ধরে ফেলেছে আর তারপর সে সিজারকে বাকি সব শিম্পাঞ্জিদের মতো জেলে বন্দী করে দেয়। তো যাক সিজার যখন এখানে আসে সে তার ছেলের স্ত্রীকে এবং ছোট ছেলেকেও দেখতে পায় আর সে তার বাবাকে দেখে অনেক কান্নাকাটি করে। আর পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই একদল সৈন্য হেডকোয়ার্টারের সামনে এসে উপস্থিত হয় এবং তারা বাকি সব শিম্পাঞ্জিদের ভারী কাজ করাতে থাকে, মানে পাথর দিয়ে বিশাল একটা দেয়াল নির্মাণ করাতে থাকে। কিন্তু যেসব শিম্পাঞ্জিরা দুর্বল ছিল, কাজ করতে পারছিল না, তাদেরকে ওই ডাঙ্কি যে শিম্পাঞ্জি ছিল যারা মানুষের পক্ষে গিয়েছে তারা চাবুক দিয়ে পেটাতে শুরু করে। তো এটা দেখে সিজার রেগে যায় এবং চেঁচিয়ে ওঠে এবং বলে ছেড়ে দেওয়ার জন্য। তো সিজার যেহেতু সকল শিম্পাঞ্জিদের লিডার, সিজারের আওয়াজ শুনে বাকি সব শিম্পাঞ্জিদেরও মনোবল বেড়ে যায় এবং তারাও ডাইরেক্ট এখানে প্রোটেস্ট করে যে তারা আর কাজ করবে না। তো এটা দেখে কর্নেল রেগে যায় এবং কর্নেল করে কি সিজারকে তার সামনে নিয়ে আসে এবং সিজারকে আদেশ দেয় তোমার লোকজনদেরকে বলো কাজ করার জন্য। কিন্তু সিজার বলে এরা একটা না কাজ করে যাচ্ছে, না এদেরকে খাবার দেওয়া হচ্ছে না পানি দেওয়া হচ্ছে, আর তাদেরকে যদি খাবার পানি না দেওয়া হয় তারা কাজ করবে না। কিন্তু তখন কর্নেল সিজারের মাথায় বন্দুক ঠেকায় আর এটা দেখে বাকি সব শিম্পাঞ্জিরা সিজারের জানের ভয়ে কাজ করতে শুরু করে, মানে তারা তাদের প্রিয় লিডার সিজারকে হারাতে চায় না। বাট কর্নেল সিজারকে বলে ঠিক আছে আমি তোমাদের বাকি শিম্পাঞ্জিদের খাবার দেবো, বাট তোমাকে শাস্তি পেতে হবে। আর শাস্তি হিসেবে সিজারকে ওই সব শিম্পাঞ্জিদের মতো কাঠের সাথে বেঁধে রাখা হয়। আর তারপর রেড নামের সেই গোয়েলাটি সিজারকে তার বস মানে কর্নেলের কাছে নিয়ে যায়। আর এরপর সিজার কর্নেলের কাছে গিয়ে জিজ্ঞেস করে আমি দেখতে পাচ্ছি তুমি চারপাশে বিশাল উঁচু একটা প্রাচীর তৈরি করছো, দেয়াল তৈরি করছো, কিন্তু কেন? তো এখানে কর্নেল বলে যে আমি একটা যুদ্ধের জন্য রেডি হচ্ছি আর এই জন্য আমি এই প্রাচীর তৈরি করছি। তো সিজার বলে তোমরা মানুষের যুদ্ধ করবে? আর কর্নেল এখানে বলে দেখো যে ভাইরাসের জন্য তোমরা আজকে স্মার্ট হয়েছো সেই ভাইরাস প্রথমে মানুষদেরকে তো মেরে দিত, বাট সেই ভাইরাসটা এখন আরো বেশি ডেভেলপ হয়েছে। আর এর ফলে যেটা হচ্ছে ওই ভাইরাসটা একদিকে যেমন শিম্পাঞ্জিদের স্মার্ট করছে, অন্যদিকে ওই ভাইরাসে যেসব মানুষরা এফেক্টেড হয়ে যাচ্ছে তারা আস্তে আস্তে আদিম মানুষ হয়ে যাচ্ছে, তাদের ব্রেন আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিচ্ছে, এমনকি তাদের কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে। আর আমার ছেলে ওই ভাইরাসে এফেক্টেড হয়েছিল আর এই জন্য আমি আমার ছেলেকে একটা ডক্টরের কাছে পাঠিয়েছিলাম চিকিৎসার জন্য, কিন্তু আমার ছেলের কাছ থেকে সেই ডক্টরও এফেক্টেড হয়ে কথা বলা বন্ধ করে দিয়েছিল এবং জ্ঞান হারিয়ে একটা পশুর মতো হয়েছিল। আর এই ভাইরাসটা মানুষকে আস্তে আস্তে সমাজের সবচেয়ে নিচু স্তরের প্রাণী বানিয়ে দিচ্ছে, মানুষ তার মানুষের গুণাবলী হারাচ্ছে, মানুষের মতো চিন্তা ভাবনা করার গুণাবলী হারাচ্ছে। তো এটা যেহেতু ছোঁয়াচে রোগ এবং মানুষের মাধ্যমে ছড়াচ্ছে, আর এই কারণে আমি আমার ছেলে এবং ওই ডক্টরকে মেরে ফেলেছি। আর যাতে পুরো মানব জাতি ধ্বংস না হয় এজন্য আমি যেসব মানুষরা এই ভাইরাসে ইনফেক্টেড হচ্ছে তাদেরকেও মেরে ফেলছি এবং এরপর আমি সকল শিম্পাঞ্জিকেও মেরে ফেলবো যাতে এই ভাইরাস চিরতরে পৃথিবী থেকে চলে যায়। কিন্তু ইউএস আর্মি আমার এই সিদ্ধান্তের বিপক্ষে রয়েছে আর এই কারণে ইউএস আর্মির সাথে আমার লড়াই অনিবার্য আর এই জন্য আমি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। আর অন্যদিকে আমরা দেখি সিজারের বাকি দুই বন্ধু রকেট আর মিউরিস দূর থেকে ওদের উপর নজর রাখছিল, কিন্তু তখনই হুট করে ব্যাডেভ একটা জায়গার মধ্যে পড়ে যায়। তো ওরা তো ব্যাডেভকে বাঁচিয়ে নেয়, কিন্তু ওরা দেখতে পায় যে ব্যাডেভ যেখানে পড়ে গিয়েছিল ওখানে একটা আন্ডারগ্রাউন্ড রয়েছে, একটা মাটির নিচে টানেল রয়েছে। আর ওদের মাথায় তখন একটা আইডিয়া আসে যে এই টানেলের মাধ্যমে বাকি যে শিম্পাঞ্জিরা রয়েছে যারা ওখানে বন্ধু রয়েছে তাদেরকে তো আমরা বাঁচাতে পারি। আর ওই দিকে ওই বাচ্চা মেয়েটি করে কি মাতব্বরি করে একা একাই সিজারকে দেখার জন্য ভেতরে ঢুকে যায়। আর এদিকে সিজার তো প্রচন্ড অসুস্থ, কারণ তাকে পানিও খেতে দেওয়া হয়নি, খাবারও দেওয়া হয়নি। আর এটা দেখে মেয়েটির অনেক মায়া লাগে এবং সে সিজারকে পানি এনে দেয় আর তারপর সেই কাপড়ের পুতুলটি সিজারকে দিয়ে দেয়। কিন্তু তখনই ওই মুহূর্তে বেশ কিছু সিকিউরিটি গার্ড চলে আসে এবং মেয়েটি যখন প্রায় ধরাই পড়ে যাবে ওই মুহূর্তে মেয়েটিকে বাঁচানোর উদ্দেশ্যে রকেট সেখানে এসে উপস্থিত হয়, সিজারের সবচেয়ে খাস লোক। আর রকেট তখন কর্নেলের লোকদের কাছে ধরা পড়ে এবং কর্নেলও সেখানে চলে আসে এবং রকেটকে ওই খাঁচার মধ্যে বন্ধ করে দেওয়া হয়। তবে কর্নেল এখানে সিজারের খাঁচার মধ্যে একটা পুতুল পায়, সেই পুতুলটা নিয়ে যায়। আর এই পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে। আর অন্যদিকে আমরা দেখি মিরিস এবং ব্যাডেভ ওরা তো এখনো ধরা পড়েনি, ওরা ওই টানেলের রাস্তাটি ধরে জেলখানা অব্দি পৌঁছায়। আর এরপর রকেট যখন ব্যাডেভকে দেখতে পায় ওরা একটা প্ল্যান বানিয়ে ফেলে। তো প্ল্যান অনুযায়ী রাতের বেলা ওরা করে কি একটা সিকিউরিটি গার্ডের মাথায় কাদা ছুঁড়ে মারে। তো এর ফলে সিকিউরিটি গার্ডটা অনেক রেগে যায় এবং খাঁচার মধ্যে ঢুকে পড়ে রেগে। আর ওই সুযোগ ওই সিকিউরিটি গার্ডকে মাটির নিচ থেকে আক্রমণ করে ডাইরেক্ট মেরে দেওয়া হয়। আর তারপর বাকি শিম্পাঞ্জিরা ওই টানেলের রাস্তা ধরে সেখান থেকে বের হতে থাকে এবং সমস্ত বাচ্চাদেরকেও মুক্ত করে দেওয়া হয়। আর ফাইনালি সিজার এবং তার ছেলে এক জায়গায় হয়। তো যাই হোক সবাই সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু সিজার বলে আমি যাব না, আমি এখান থেকে যাওয়ার আগে কর্নেলের উপর বদলা নিয়ে যাব। বাট ওই সময় হঠাৎ করে ইউএস আর্মি এখানে এসে হামলা করে দেয়। এখন ইউএস আর্মি ভার্সেস এই কর্নেলের লোকদের লড়াই হবে, কিন্তু সিজার তো নিজের হাতে কর্নেলকে মারবে। তো এই জন্য সিজার ডাইরেক্ট চলে যায় হচ্ছে কর্নেলের রুমে। আর ওদিকে আমরা দেখতে পাই কর্নেল ভেতর থেকে রুম আটকে দিয়ে আরামে ঘুমাচ্ছে আর বাইরের সৈনিকরা তাকে ডাকছে যে উস্তাদ মাইট তো খাচ্ছি, ইউএস আর্মি চলে এসেছে, আমরা কি করব? কিন্তু কর্নেল ভেতর থেকে কোনো সাড়া দিচ্ছে না। কিন্তু ভেতরে যখন আমরা দেখতে পাই আমরা দেখি সিজার ভেতরে রয়েছে এবং সিজার দেখতে পাই যে কর্নেল এক বোতল মাল খেয়ে বিছানায় উল্টে পড়ে রয়েছে এবং তার নাক থেকে ঠিক সেভাবে রক্ত পড়ছে এবং সেও কথা বলতে পারছে না। তার মানে কর্নেল নিজেই সেই ভাইরাসে এফেক্টেড হয়ে গিয়েছে। বাট কর্নেল কিভাবে ভাইরাসে এফেক্টেড হলো? অ্যাকচুয়ালি তোমাদের নিশ্চয়ই মনে আছে একটু আগে সিজারের খাঁচায় কিন্তু
ওই বাচ্চা মেয়েটার পুতুল ছিল। তো ওই বাচ্চা মেয়েটার পুতুল কিন্তু ওই কর্নেল সেখান থেকে নিয়ে এসেছে। তো ওই পুতুলের মাধ্যমেই কর্নেল ওই ভাইরাসে ইফেক্টেড হয়ে পড়েছে। তো যাই হোক, কর্নেল যে মিশনে ছিল, যেটার বিরুদ্ধে লড়াই করছিল, সেটা কিন্তু কর্নেল এখন নিজে হয়ে গিয়েছে। তো কর্নেল নিজের কাছে নিজে হেরে গিয়েছে। তো এই জন্য সিজার ওকে আর মারে না, যে তুই বাচ্চা থাক, কষ্ট করে বাচ্চা থাক, আর যদি মরতে চাস এই নে তোর পিস্তলটা দিয়ে দিলাম। তো এটা ভেবে সিজার করে কি কর্নেল হাতে পিস্তলটা দিয়ে দেয়। তো কর্নেল হালার পর তো ওই টাইক্কা করে কি গুলি করে আত্মহত্যা করে দেয়। আর অন্যদিকে আমরা দেখি লড়াই চলছে। রেড নামের সেই গোয়েলাটি মানুষদের হেল্প করছে ইউএস আর্মির বিরুদ্ধে লড়াই করতে। আর তখন এই কর্নেলের আর্মিরা দেখতে পায় যে শিবপাঞ্জিরা পালাচ্ছে। আর তখন এই নিরীহ শিবপাঞ্জিদের উপর গুলি চালায় এবং অনেক নিরীহ শিবপাঞ্জি মারা যায়। আর সিজার যখন এটা দেখে, ওর তো মাথা গরম হয়ে যায়। আর তখনই দেখে যে ওই আর্মিরা যেখান থেকে গুলি করছে তার পাশে বেশ কিছু তেলের ট্যাঙ্কার রয়েছে। আর তখন সিজার ঠিক করে সে ওই তেলের ট্যাঙ্কারকে গ্রেনেড মেরে উড়িয়ে দেবে, আর এর ফলে সকল আর্মি মারা পড়বে। তো যখন যেতে যায় তখনই আমরা দেখি একটা তীর এসে সিজারের বুকে লাগে। আর তীরটা মেরেছে হচ্ছে সেই ছেলেটি যাকে সিনেমার শুরুতে সিজার ক্ষমা করে দিয়েছিল, জান ভিক্ষা করে দিয়েছিল। তো এই দৃশ্যটা আবার রেড নামের ওই শয়তান গোয়েলাটা দেখতে পায়, যে এই মানুষটাকে সিজার নিজে জান ভিক্ষা দিয়েছিল আর আজকে ওই সিজারকে মারছে। তো রিয়েলাইজ করে যে মানুষের ক্যারেক্টার কেমন এবং ও মানুষদের সাথে থেকে কত বড় ভুল করেছে। আর তখনই ও গ্রেনেড লঞ্চার দিয়ে ওই ছেলেটিকে উড়িয়ে দেয়। আর এটা যখন ওর পাশের মানুষটা দেখতে পায়, সে করে কি রেডকে গুলি মেরে হত্যা করে। তবে তারপর রেড খুশি, সে তার আপন প্রজাতিকে সহায়তা করতে পেরেছে। আর এদিকেও সিজার এই সুযোগে কোনো মতে উঠে ওই গ্রেনেডটাকে তেলের ট্যাঙ্কারে ছুঁড়ে মারে। আর তেলের ট্যাঙ্কারটি বড়ভাবে ব্লাস্ট হয়ে যায় এবং এটা একটা চেইন রিঅ্যাকশন তৈরি করে এবং এর ফলে পুরো হেডকোয়ার্টারটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। কিন্তু তখনই সিজার লক্ষ্য করে যে এখানে ইউএস আর্মির বিশাল একটা দল এসেছে, মানে কর্নেলের বিপক্ষে যারা ছিল। বাট যতই কর্নেলের বিপক্ষে হোক, ওরা তো শিবপাঞ্জিদেরও বিপক্ষে। তো তখন সিজার পড়ে যে একটা টেনশনে, বাট ওদের ভাগ্যটা অনেক ভালো ছিল। এই বিশাল বিস্ফোরণের ফলে এখানে একটা ভূমিকম্পের সৃষ্টি হয় এবং এই পাহাড়ের উপরে যে বরফটা ছিল সেই বরফ ঝাঁকি খেয়ে একটা বরফ ধস হওয়া শুরু হয়। তো এই বরফ ধস দেখে তোমার সকল শিবপাঞ্জিরা তো বড় বড় গাছের উপর উঠে যায় মেয়ে বাচ্চাটিকে নিয়ে। বাট এখানে যত সেনাবাহিনী ছিল তারা সবাই বরফের নিচে চাওয়া পড়ে এবং একেবারে খিসমে ল্যাটাভেটা হয়ে যায়। তো যাই হোক, সিজারের এই সাহসিকতায় তার শিবপাঞ্জি জনগোষ্ঠীর একটা বড় অংশ বেঁচে যায় এবং তারা নতুন করে তাদের নিরাপদ স্থানের জন্য যাত্রা শুরু করে এবং তারা মরুভূমি পেরিয়ে ফাইনালি তাদের গন্তব্যে উপস্থিত হয়। আর এখানে তারা তাদের নিজেদের বাসস্থান তৈরি করবে এবং নতুন করে সব শুরু করবে। তো সিজার প্রচন্ড খুশি, অ্যাজ এ লিডার হিসেবে সে তার কাজ করতে পেরেছে। বাট তখনই সিজারের যে ঘনিষ্ঠ বন্ধু মিউরিস, সে বুঝতে পারে সিজার তো অনেক আহত। অ্যাকচুয়ালি তোমাদের নিশ্চয়ই মনে আছে, সিজারে কিন্তু একটা তীর লেগেছিল, মানে ওই সৈনিকটা তীর মেরেছিল যেটাকে সিজার ক্ষমা করে দিয়েছিল, জান ভিক্ষা দিয়েছিল। ওই তীরটা সরাসরি সিজারের বুকে হৃৎপিণ্ড ভেদ করে দিয়েছিল। তো মিউরিস বুঝতে পারে সিজার আর বাঁচবে না, কিন্তু ততক্ষণ অনেক বেশি দেরি হয়ে গিয়েছে এবং সিজারের শেষ সময় চলে আসছিল। আর ওই মুহূর্তে মিউরিস ইমোশন নিয়ে বলে, সিজার তুমি তোমার স্বজাতির জন্য যেটা করেছো এটা আমরা সারা জীবন মনে রাখবো। তোমার আত্মত্যাগেই এই নতুন যাত্রাটা শুরু হতে পারলো। আর এখানে সিজারের একটা তৃপ্তির হাসি দিয়ে সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এটা তো জাস্ট এক্সপ্লেন, মানে মনে করো সিনেমাটার কাহিনী আমি রিডিং করে গেলাম। অ্যাকচুয়াল মজা আসলে এক্সপ্লেনে পসিবল না, বাট অ্যাকচুয়াল সিনেমাটা অনেক ভালো ছিল এবং বিশেষ করে এই জায়গাটা খুবই ইমোশনাল ছিল। ভাই, তুমি জাস্ট একটা ফিকশনাল ক্যারেক্টার, সিজার কিন্তু বাস্তবে এক্সিস্ট করে না, জাস্ট একটা কম্পিউটার সিজিআই ক্যারেক্টার। কিন্তু এই ক্যারেক্টার ওরা এত সুন্দর একটা পার্সোনালিটি দিয়েছে, যার জন্য তোমার ওর মৃত্যুতে অবশ্যই খারাপ লাগবে, তোমার চোখের কোনো একটু পানি চলে আসবে, ইমোশনাল হয়ে যাবে। তো যাই হোক, এখানেই প্ল্যানেট অফ দ্য এপস এর 3 নম্বর কিস্তিটা শেষ হয়ে যায়। আর খুব সম্প্রতি, হয়তো গত মাসে, 1 মাসও মনে হয়নি, 20 দিনের মতো হয়েছে, এটার 4 নম্বর কিস্তি রিলিজ পেয়েছে। মানে যে ছোট মেয়েটাকে দেখলো, এই মেয়েটা বড় হয়ে গিয়েছে এবং নতুন একটা কাহিনী নিয়ে এটার 4 নম্বর যে পর্বটা এসেছে সেটা আমরা হয়তো 2 দিনের মধ্যে এক্সপ্লেন করে দেবো। কারণ দেখতেই পাচ্ছ সাইবার স্পোর্ট 20 অবস্থা খুবই খারাপ, এত কম ভিউ পাই যে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়া যায় না। আর এটা আমাদের কারণে হয়েছে, কারণ আমরা এখানে ডেইলি ভিডিও এখন দিতে পারি না, কারণ মনিটাইজেশন নাই। ডেইলি ভিডিও দিলে তো লাভ নাই, আমরা দেই হচ্ছে যখন স্পন্সর পাই তখন খালি ভিডিও দিই, কিন্তু স্পন্সরটা অনিয়মিত আসে। দেখা গেলো একদিন হুট করে 3টা কোম্পানি এসে বলে যে আমার অ্যাড করে দাও, আর মাঝখানে 7 দিন কোনো কোম্পানির খবর নাই। তো এই জন্য দেখা যায় ব্যাক টু ব্যাক ভিডিও দিয়ে দরকার পড়লে আবার দেখা যায় মাঝখানে 7 দিন গ্যাপ হয়ে গেছে। আসলে একটা চ্যানেল মনিটাইজেশন ছাড়া টিকে রাখা খুব টাফ একটা ব্যাপার। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি এবং সাইবাজের ভবিষ্যৎ সম্পর্কে আমি জানি না। আর এখানে আমি চেয়েছিলাম ভ্লগ শুরু করতে, কিন্তু অ্যাকচুয়ালি ভ্লগ যখন শুরু করা উচিত ছিল তখন আমি যেহেতু শুরু করিনি, আমার কাছে মনে হয় না আমি ভ্লগ আর শুরু করতে পারবো। কারণ আজ থেকে 3 বছর আগে আমি ইয়ং ছিলাম, চাপ কম ছিল। আর এখন আমার যে ফেস হয়েছে, যে অবস্থা হয়েছে, এই সিআর নিয়ে ভ্লগ করার মতো অবস্থা আমার নাই। আমি মনে হয় না ভ্লগে কখন আসতে পারবো। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।